সকাল প্রায় ৬টা বাজে, চারদিকে গভীর নীরবতা। ঠিক তখনই শহরের সবচেয়ে অভিজাত এলাকায় অবস্থিত সরকারি বাংলোর পেছনের দরজাটা ধীরে ধীরে খুলল। বাইরে বেরিয়ে এলেন এসপি কিরণ সিং, জেলার সবচেয়ে কড়া এবং সাহসী অফিসার। তার বয়স ৩২ বছর, কিন্তু আজ তাকে কোনো অফিসারের মতো লাগছিল না, লাগছিল এক সাধারণ নারীর মতো। তিনি পরেছিলেন একটি সাধারণ লাল সুতির সালোয়ার কামিজ, পায়ে ছিল সাধারণ স্যান্ডেল, চুলগুলো পরিপাটি করে খোপা করা এবং হাতে ছিল স্টিলের দুধের ক্যান। নিজের পরিচয়পত্র, পার্স এবং রিভলভার সবকিছু বাড়িতে রেখে গাড়ি বা নিরাপত্তা ছাড়াই পেছনের গলি দিয়ে ধীরে ধীরে তিনি বাইরে বেরিয়ে গেলেন। তার মনে একটাই চিন্তা ছিল, মাত্র ৫ মিনিটের কাজ, দুধ নিয়ে আসছি। আসলে তার রোজকার রাঁধুনি ছুটিতে গিয়েছিল, আর সকালের চা ছাড়া কিরণের মাথা ধরে যেত। তার মনে হলো, চলো এই ওছিলা একটু তাজা বাতাসও লেগে যাবে, আর বহু বছর পর একজন সাধারণ নারী হয়ে রাস্তায় হাঁটার আনন্দও পাওয়া যাবে। তিনি শুধু ৫ মিনিটের জন্য কিরণ হতে চেয়েছিলেন। তিনি কি জানতেন যে এই ৫ মিনিট তার পুরো জীবনের, তার পুরো সিস্টেমের সবচেয়ে বড় শিক্ষা হতে চলেছে? গলির মোড় পর্যন্ত সবকিছু ঠিক ছিল, শান্তি ছিল, কিন্তু যেই তিনি মূল রাস্তার মোড়ে পৌঁছলেন, পরিবেশ পাল্টে গেল। মোড়ে একটি পুলিশের জিপ দাঁড়িয়েছিল, ডায়াল ১০০-এর জিপ নয়, বরং থানার নীল জিপ। আর জিপের বনেটে হেলান দিয়ে দাঁড়িয়েছিল ৩ জন পুলিশ সদস্য। প্রথমজন ছিল হাওলাদার রামবাবু, বয়স ৪৫ থেকে ৪৬, বিশাল চেহারা, খাকি উর্দিটের ওপরের দুটো বোতাম খোলা, চোখগুলো এমন লাল যেন সারা রাত ঘুমায়নি বা হয়তো অন্য কিছু করেছে। দ্বিতীয়জন ছিল সিপাই দীপক, নতুন যুবক, ২৮ থেকে ২৯ বছর বয়সী, রোগা পাতলা, কিন্তু তার অহংকার এমন যেন জেলার মালিক সেই। মুখে চুইংগাম ছিল যা সে চাবড় চাবড় করে চিবোচ্ছিল, তার চোখ রাস্তার প্রতিটি পথচারীকে এক্স-রে করছিল। আর তৃতীয়জন ছিল কনস্টেবল সুরেশ, ৩৩ বছর বয়সী। সে কিছুটা সংকুচিত ছিল, উর্দি তো ঠিকঠাক ছিল, কিন্তু তার মুখে একটা ঘাবড়ে যাওয়া ভাগ ছিল, যেন সে জানে যে সে ভুল জায়গায় ভুল লোকের সঙ্গে ফেসেছে, কিন্তু বেরিয়ে আসার পথ পাচ্ছে না। ৩জনেই প্রচুর মদ পান করেছিল। রাতের টহল শেষ হয়ে গিয়েছিল, কিন্তু বাড়ি যাওয়ার আগে হয়তো এই লোকেরা ডিউটির চাপ কমাতে দেশি ঠেকে গিয়ে পুজো দিয়েছিল। যেই কিরণ সেই মোড় পার হলেন, রামবাবুর চোখ তাকে ধরে ফেলল। একজন একা মহিলা, হাতে দুধের ক্যান, এত সকালে? রামবাবুর নেশাগ্রস্ত মস্তিষ্ক দ্রুত হিসাব কষল। আরে ম্যাডাম, রামবাবু ভারী টলমলে কণ্ঠে বলল। কিরণ থামলেন, তার মনে হলো হয়তো রাস্তা জিজ্ঞাসা করবে। কোথায় যাচ্ছ এত সকালে? রামবাবু বলল, আর তার চোখে এক অদ্ভুত চকমক ছিল। কিরণ তাদের উর্দি দেখলেন, তাদের লাল চোখ দেখলেন। তিনি ১ সেকেন্ডে বুঝে গেলেন যে এই পুলিশেরা ডিউটিতে নয়, শিকারে বেরিয়েছিল। তিনি নিজের কণ্ঠস্বরকে যতটা সম্ভব স্বাভাবিক রাখলেন। দুধ নিতে যাচ্ছি, ডেয়ারিটা একেবারে সামনেই। দীপক চুইংগাম চিবোতে চিবোতে একটা অশ্লীল শীষ দিল। আরে বাহ, দুধ খাবে ম্যাডাম? আমাদেরও একটু খাওয়ান। কিরণ তাকে চোখ পাকিয়ে দেখলেন। রাস্তা ছাড়ুন, আমার দেরি হচ্ছে। কিরণের কণ্ঠে যে হালকা আদেশের সুর ছিল তা দীপককে বিঁধল। তার মনে হলো এক সামান্য নারী আর আমাকে অহংকার দেখাচ্ছে। আরে তেজ তো দেখো এর। দীপক হাসল আর রামবাবুকে কনুই দিয়ে গুঁতো মারল। রামবাবু ওস্তাদ, মনে হচ্ছে কোনো বড় ম্যাডাম, কোনো নেতাফেতার রাখেল হবে যে এত অহংকার দেখাচ্ছে। রাখেল, এই শব্দটি কিরণের কানে যেন গলে যাওয়া কাঁচের মতো নামল। রাগে ভেতরের রক্ত টকবক করে ফুটতে লাগল। তার প্রশিক্ষণের কথা মনে পড়ল। একটা কিকেই তিনি দীপকের চোয়াল ভেঙে দিতে পারতেন, কিন্তু তিনি নিজেকে সামলালেন। না, আজ নয়, আজ আমি এসপি নই, আজ আমি একজন সাধারণ নারী। দেখি এরা নিজেদের উর্দির কত ফায়দা তোলে। কিরণ একটা গভীর শ্বাস নিলেন। সভ্যভাবে কথা বলুন, আপনারা উর্দি পড়ে আছেন। রামবাবু এবার তার রাস্তার সামনে এসে দাঁড়াল। ওহো, ম্যাডাম তো আমাদের সভ্যতা শেখাবেন। মদের তীব্র গন্ধ কিরণের মুখে লাগল। চল, পরিচয় দেখা তোর, কোথায় থাকিস, কি করিস, এত সকালে কোথা থেকে আসছিস? কিরণ শান্তভাবে বললেন, আমি দুধ নিতে যাচ্ছি, আমার কাছে কোনো পরিচয়পত্র নেই, আমি এখানেই কাছে থাকি। দীপক হো হো করে হাসল। পরিচয় নেই? পরিচয় ছাড়া ঘুরছে? চল ভাই, কেস হয়ে গেল। ওস্তাদ, মনে হচ্ছে সারা রাতের ব্যবসা করে আসছে আর সকালে দুধওয়ালি সেজেছে। খুব চালাক তো। কনস্টেবল সুরেশ, যে এতক্ষণ চুপ ছিল, ধীরে ধীরে বলল, ওস্তাদ যেতে দাও না, মহিলা, সকালের সময়, কেন ঝামেলায় জড়াচ্ছ? রামবাবু তাকে ধমক দিল, চুপ কর তুই, নতুন এসেছিস, আমাকে ডিউটি শেখাবি? যারা বেশি তেজ দেখায় না তাদেরই চিকিৎসা করা দরকার। রামবাবু কিরণের দিকে হাত বাড়াল।
চল, হয় এখানেই পরিচয় দে, নয়তো থানায় চল। কিরণের রাগ সপ্তম স্বর্গে উঠে গিয়েছিল। কি সাহস আপনার আমাকে ছোঁয়ার? আমি একজন নাগরিক, কোনো অপরাধীর মতো কথা বলবেন না। নাগরিক? দীপক জোরে হাসল। চল, বেশি নাটক করিস না, থানায় নিয়ে চলি, সেখানে ইন্সপেক্টরের সামনে সব অহংকার বেরিয়ে যাবে। নাগরিক? দীপক দেখলেন এবার পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। তিনি বললেন, ঠিক আছে, থানায় চলুন, আমি তোমাদের ইন্সপেক্টরের সঙ্গেই কথা বলবো। তিনি ভেবেছিলেন যে থানার নাম শুনে এরা হয়তো ভয় পেয়ে যাবে, কিন্তু হলো উল্টো। আরে বাহ, নিজেই থানায় যেতে রাজি। দীপক রামবাবুকে চোখ মারল। মনে হচ্ছে দর ঠিক করতে হবে। চল ওস্তাদ, জিপে ওঠাই, সেখানেই জিজ্ঞাসাবাদ করি। কিরণ কিছু বোঝার আগেই দীপক জোর করে তার হাত ধরে ফেলল। কিরণ চিৎকার করে উঠলেন, ছাড়ো আমার হাত! রামবাবু গর্জন করে উঠল, চুপচাপ বসে যা জিপে। সুরেশ আবারও আটকানোর চেষ্টা করল। ওস্তাদ, এটা ঠিক হচ্ছে না। রামবাবু তাকে ধাক্কা দিল, তুই জিপ স্টার্ট কর শালা। দুজনে মিলে কিরণকে প্রায় টেনে হিচড়ে জিপে ঢুকিয়ে দিল। তার দুধের ক্যানটা রাস্তায় পড়ে গেল। কিরণের চোখে অপমান আর ক্রোধ ছিল। তিনি অনুভব করলেন এই দেশে একজন সাধারণ নারী হওয়া কত বড় অপরাধ। জিপ স্টার্ট হল। কিরণ নিজেকে সামলালেন। তিনি নিজের সালোয়ার কামিজ ঠিক করলেন। চোখ তার জলে ভরে গিয়েছিল, কিন্তু তিনি তা বাইরে আসতে দিলেন না। ঠিক আছে বাচ্চারা, খেলা তোমরা শুরু করেছ, শেষ আমি করব। তিনি তার মস্তিষ্কের ঘোড়া ছোটালেন। তিনি এখন প্রমাণ জোগাড় করতে লাগলেন। রামবাবুর নাম, যা তার নেম প্লেটে আবছাভাবে দেখা যাচ্ছিল, আর দীপকের চেহারা, সব তিনি তার মস্তিষ্কে স্ক্যান করে নিলেন। জিপের নম্বর, থানার রাস্তা, সব কিছু। তিনি ভেবে নিলেন, আজ যদি তিনি এসপি নাও হতেন, তবুও এই লোকেদের উচিত শিক্ষা দিতেন। কিন্তু এখন যখন তিনি এসপি, তখন তিনি শুধু এদের নয়, বরং সেই পুরো সিস্টেমকে শিক্ষা দেবেন, যা এমন জানোয়ারদের উর্দি পরিয়ে রাস্তায় ছেড়ে দেয়। জিপ খড়খড় করতে করতে থানার গেট দিয়ে ভেতরে ঢুকল। দীপক কিরণকে জিপ থেকে প্রায় ধাক্কা দিয়ে নামালো। চল ভেতরে আয়। কিরণ শান্তভাবে ভেতরে চলে গেলেন। মুন্সি, যে হয়তো ঘুমাচ্ছিল, এক চোখ খুলে দেখল এবং হাই তুলতে তুলতে জিজ্ঞাসা করল, কে রে দীপক? দীপক অবহেলার সুরে বলল, আরে কিছু না পণ্ডিত, একটা ম্যাডাম বেশি মুখ চালাচ্ছিল, ওস্তাদ এনেছে, জিজ্ঞাসাবাদ করতে হবে। জিজ্ঞাসাবাদ, এই শব্দটি কিরণের কানে কাঁটার মতো বিঁধল। রামবাবু, যে তখনও কিছুটা টল ছিল, মুন্সির কাছে গেল। পণ্ডিত, রাতের রিপোর্টে একটা বখাটে ঘোড়ার কেস ঢুকিয়ে দে, লিখে দে একজন মহিলা সন্দেহজনক অবস্থায় ঘুরছিলেন। ঠিক আছে, পণ্ডিত মাথা নাড়ল। এটা রোজকার কাজ ছিল। রামবাবু দীপককে ইশারা করল, চল, একে ভেতরে নিয়ে চল। থানার পেছনের দিকে একটা ছোট ঘর ছিল, হয়তো সেটা রেকর্ড রুমের মতো কিছু, যেখানে পুরনো পেটি আর ভাঙা চেয়ার পড়েছিল। সেখানে আলোও কম ছিল। দীপক কিরণকে ভেতরে ঠেলে দিয়ে দরজা বন্ধ করে দিল। খট শব্দ করে বাইরে থেকে খিল এঁটে গেল। ঘরে অন্ধকার ছিল, শুধু একটা ছোট জানলা দিয়ে সকালের হালকা আলো আসছিল। কিরণের এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল, একটা আসল ভয়, যদি এরা আমাকে এখানে বন্ধ করে রাখে, যদি এরা। কিন্তু তিনি এসপি কিরণ সিং ছিলেন। তিনি নিজের শ্বাসের ওপর নিয়ন্ত্রণ আনলেন। কয়েক মিনিট পর দরজা খুলল। ভেতরে রামবাবু আর দীপক এলো। সুরেশ বাইরেই দাঁড়িয়েছিল, তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। দীপক ঘরের বাতি জ্বালালো। একটা হলদে বাল্ব মিটমিট করে জ্বলে উঠল। হ্যাঁ তো ম্যাডাম, রামবাবু নিজের প্যান্টের পটি আরও একবার ওপরে টেনে তুলল এবং ঘরের একটা চেয়ারে বসল। এবার বলবেন আপনি কে, কোথা থেকে এসেছিলেন, খুব তো মুখ চলে আপনার। কিরণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার দৃষ্টি রামবাবুর চোখের দিকে নিবদ্ধ ছিল। তাতে ভয় ছিল না, বরং একটা অদ্ভুত শীতলতা ছিল। দীপক, যে তখনও চুইংগাম চিবোচ্ছিল, কিরণের কাছে এলো। কথা বলছিস না কেন, এখন কি হলো, মুখে দই জমে গেল? কিরণ শুধু এতটুকুই বললেন, দরজা খোলো এবং তোমাদের ইন্সপেক্টরকে ডাকো। ইন্সপেক্টরকে ডাকো? দীপক হেসে উঠল, আরে বাহ, দেখ ওস্তাদ, এ তো ইন্সপেক্টরকে অর্ডার দিচ্ছে, মনে হচ্ছে সত্যিই কোনো বড় তোপ। রামবাবুও অশ্লীলভাবে হাসল, তোপ তো এখন চলবে। দেখ দীপক, ম্যাডামের সঙ্গে সভ্যভাবে জিজ্ঞেস কর যে সেটিং কি হবে। দীপক তার পকেট থেকে চুইংগামের প্যাকেট বের করল। দেখুন ম্যাডাম, সরাসরি কথা বলি, সকালের সময় আমাদেরও বাড়ি যেতে হবে, আপনারও ব্যবসার জায়গায় যেতে হবে। যা কামাই করেছেন তার থেকে একটু অংশ আমাদের দিয়ে দিন, আমরা ছেড়ে দেব, নয়তো সারা রাতের কেস হবে, কোর্ট কাচারির চক্কর কাটতে থাকবেন। কিরণের চোখে রাগ ফুটছিল। তোমরা জানো না কার সঙ্গে কথা বলছো? দীপক হাততালি দিল। আরে বাহ, আবার সেই ডায়ালগ, মনে হচ্ছে কোনো সিনেমার নায়িকা। কোন সিনেমা চলছে রে ওস্তাদ, সিংঘম? এইটা সিংঘম নয়। রামবাবু দাঁড়ালো এবং এবার তার উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেল। এটা একটা ডার্টি পিকচার। সে কিরণের দিকে এগিয়ে গেল।
দেখ ছুরি, দুটো রাস্তা আছে, হয় চুপচাপ 5,000 টাকা বের কর, নয়তো। সে তার নোংরা হাত কিরণের কাঁধের দিকে বাড়ালো। হাত নামাও হাওলাদার। কিরণের কণ্ঠস্বর এত ঠান্ডা আর তীক্ষ্ণ ছিল যে রামবাবুর হাত হাওয়াই থেমে গেল। কিন্তু রামবাবু নেশায় ছিল। তুই আমাকে থামাবি? শালি, তোর অওকাত কি? আজ তোকে দেখাচ্ছি পুলিশ কি হয়। যেই রামবাবু আমার হাত বাড়ালো, কিরণ এক নজর ঘরের কোণে তাকালেন। সেখান ছাদের কোণে একটি সিসিটিভি ক্যামেরা ছিল। হয়তো সেটা চলছেও না, হয়তো সেটা শুধু দেখানোর জন্য লাগানো। কিন্তু কিরণের আশা জেগে উঠল। তিনি কিছু বললেন না, শুধু তার চোখ সেই ক্যামেরার দিকে স্থির রাখলেন। দীপকও তার দৃষ্টি অনুসরণ করল। আবে, ওই ক্যামেরাকে দেখছে। আরে ক্যামেরাকে দেখে কি করবি? ওটার কন্ট্রোলও তো আমাদের কাছেই। সে আবার হাসল। ক্যামেরাকে দেখছে, ভাবছে কোনো হিরো আসবে বাঁচাতে। কেউ আসবে না। দুজনের কার্যকলাপ এবার অভদ্রতার সীমা ছাড়িয়ে যেতে লাগল। তারা অশ্লীল ইঙ্গিত করছিল, নোংরা রসিকতা করছিল, আর কিরণ শুধু দাঁড়িয়েছিলেন এবং চুপচাপ ক্যামেরার দিকে তাকিয়েছিলেন। তিনি শুধু অপেক্ষা করছিলেন। 1 ঘন্টা কাটল, 2 ঘন্টা কাটল। এখন সকাল 8টা। থানায় অন্য স্টাফেরাও আসা শুরু করে দিয়েছে। বাইরে চাওয়ালার আওয়াজ আসছিল। রামবাবু এবং দীপক হয়তো ক্লান্ত হয়ে পড়েছিল বা তাদের নেশা হালকা হয়ে আসছিল। ভাড় মেজা, দীপক বলল। ওস্তাদ, একে এখানেই বন্ধ রাখ। যখন বুদ্ধি ঠিক হবে তখন নিজেই সেটিং করে নেবে। চল, চা খাই। তারা দুজন বাইরে বেরিয়ে গেল। দরজা আবার বাইরে থেকে বন্ধ হয়ে গেল। কিরণ সিং, জেলার এএসপি, নিজেরই এক থানার নোংরা রেকর্ড রুমে 3 ঘণ্টা ধরে বন্ধ ছিলেন। প্রায় 9টার দিকে ইন্সপেক্টর মনোহর থানায় প্রবেশ করলেন। মনোহর ছিলেন একজন আদর্শ সরকারি কর্মচারী, না বেশি সৎ, না বেশি অসৎ, শুধু চাকরি করছিলেন। সকাল সকাল এই ঝামেলা তার মোটেও পছন্দ ছিল না। তিনি নিজের চেয়ারে এসে বসতে না বসতেই তার সিতাই চা নিয়ে এলো। মনোহর হাই তুলতে তুলতে জিজ্ঞেস করলেন, আর সব ঠিকঠাক? জি স্যার, সব শান্ত। শুধু ওই রামবাবু আর দীপক রাতে টহল থেকে একটা মহিলাকে এনেছে, বলছিল মুখ চালাচ্ছিল। মনোহর চায়ের চুমুক নিলেন। কোন মহিলা? কোনো চোর ছিনতাইকারী? জানি না স্যার, কোনো লোকালই হবে। বলছিল দুধ নিতে যাচ্ছিল। দীপক তাকে পেছনের রেকর্ড রুমে বসিয়ে রেখেছে। মনোহর কাঁধ ঝাঁকালেন। ঠিক আছে, পরে দেখছি, আগেই ফাইলগুলো শেষ করি। তার মনে হলো রোজকার ব্যাপার। রামবাবু আর দীপক এমন কেস আনত এবং পরে 100-200 টাকা নিয়ে মিটিয়ে দিত। মনোহর এই উপার্জনে অংশ নিতেন না, কিন্তু তিনি তাদের বারণও করতেন না। তিনি তার ফাইলগুলোতে মগ্ন ছিলেন। ঠিক তখনই থানার ল্যান্ডলাইন ফোন বেজে উঠল। মনোহর বিরক্ত হয়ে ফোন তুললেন। হ্যাঁ, থানা সদর বাজার, ইন্সপেক্টর মনোহর। অন্যদিকে যে কণ্ঠস্বর এলো তা কোনো স্থানীয় লোকের ছিল না। তা ছিল সংযত, ভারী কণ্ঠস্বর সিটি কন্ট্রোল রুমের ইনচার্জের। ইন্সপেক্টর মনোহর, আমি ডিএসপি হেডকোয়ার্টার বলছি। মনোহর সোজা হয়ে বসলেন। জি স্যার, জয় হিন্দ স্যার। মনোহর, এসপি ম্যাডামের ফোন সকাল 6টা থেকে নট রিচেবল আসছে। তিনি কি আপনার এলাকায় কোনো রেডে আছেন? কোনো তথ্য আছে? মনোহরের বুক ধক করে উঠল। এসপি ম্যাডাম? না স্যার, আমার এলাকায় আমার তো কোনো তথ্য নেই। ডিএসপির কণ্ঠে উত্তেজনা ছিল। আমরা তার ফোন ট্রেস করেছিলাম। তার শেষ লোকেশন আজ সকালে 7টার সময় তোমার থানার কাছের টাওয়ারে পাওয়া গেছে। তারপর ফোন বন্ধ। মনোহরের গলা শুকিয়ে গেল। আমার থানার কাছে, স্যার? হ্যাঁ, আর তার নিরাপত্তা কর্মীরা বলছে যে তিনি সকালে সাধারণ পোশাকে কাউকে না জানিয়ে বাংলো থেকে বেরিয়েছিলেন, হয়তো হাঁটতে। তোমার কনস্টেবলদের জিজ্ঞেস করো তো, তারা কোনো অজ্ঞাত মহিলা বা কোনো সন্দেহজনক কিছু দেখেছে কিনা। মনোহরের মস্তিষ্ক অসাড় হয়ে গেল। অজ্ঞাত মহিলা, সকাল 7টা, মুখ চালাচ্ছিল, রামবাবু আর দীপক, রেকর্ড রুম। হে ভগবান, না, এটা হতে পারে না। মনোহরের হাত কাঁপতে লাগল। তার হাত থেকে ফোনটা পড়ে গেল। কড়াক শব্দে রিসিভার মেঝেতে পড়ল। ঘামের ফোঁটা তার কপাল বেয়ে কলার পর্যন্ত পৌঁছল। তিনি তার চেয়ার থেকে এমনভাবে উঠলেন যেন তাকে বিছে কামড়েছে। ওই মহিলা! তিনি চিৎকার করে উঠলেন। ওই মহিলা যাকে সকালে এনেছিল, কোথায় সে? দীপক, যে বাইরে চা খাচ্ছিল, ছুটে এলো। স্যার, কোন মহিলা? সে তো পেছনের ঘরে আছে। মনোহরের মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল। কোন ঘরে স্যার? রেকর্ড রুমে। মনোহর ছুটলেন। তার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গিয়েছিল। মরে গেছি, আজ তো সাসপেন্ড হওয়া নিশ্চিত। সেটাও যদি বেঁচে থাকি তো। তিনি রেকর্ড রুমের দিকে ছুটলেন। পকেট থেকে চাবির গোছা বের করতে করতে মনোহর কাঁপতে কাঁপতে রেকর্ড রুমের তালা খুললেন। খট করে দরজা খুলল। ভেতরে হলদে আলোর আবছায়ায় সেই লাল সালোয়ার কামিজ পরা মহিলাটি দাঁড়িয়েছিলেন, শান্ত, একদম শান্ত। কিন্তু তার চোখ,
তার চোখ শান্ত ছিল না, তা জ্বলছিল। মনোহর তাকে দেখেই চিনে ফেললেন, যদিও তিনি কিরণ সিংকে সবসময় উর্দিতেই দেখেছেন, কিন্তু সেই মুখ, সেই তেজ তিনি কিভাবে ভুলতে পারতেন? ম্যাডাম, মনোহরের মুখ দিয়ে কথা সরছিল না। আপনি এখানে? দীপক, যে পেছনে দাঁড়িয়েছিল, তার মুখ হা হয়ে গেল। তার চুইংগাম মুখ থেকে পড়ে গেল। স্যার, ইনি তো এসপি ম্যাডাম। রামবাবু, যে এতক্ষণ নেশা থেকে জেগে থানায় এসেছিল, এই দৃশ্য দেখে সেখানেই জমে গেল। তার নেশা 1 সেকেন্ডে উধাও হয়ে গেল। কিরণ সিং মনোহরের দিকে তাকালেন। তিনি কিছু বললেন না, শুধু 1 পা এগিয়ে গেলেন। মনোহর ভয়ে 2 পা পিছিয়ে গেলেন। ম্যাডাম, ওহ, আমি জানতাম না, এই হারামজাদারা। শাট আপ ইন্সপেক্টর। কিরণের কণ্ঠস্বর এবার সেই সকালের সাধারণ নারীর ছিল না। এটা ছিল এসপি কিরণ সিংয়ের কণ্ঠস্বর, এত তীক্ষ্ণ যে থানার দেওয়াল কেঁপে উঠল। কিরণ বাইরে এলেন। মুন্সি, কোথায় তোমাদের সিসিটিভি মনিটর? মুন্সি কাঁপতে কাঁপতে বলল, জি ম্যাডাম, ও ইন্সপেক্টর সাহেবের কেবিনে আছে। কিরণ সরাসরি মনোহরের কেবিনে ঢুকলেন। পেছনে 3 ঘন্টার রেকর্ডিং প্লে করো, এখনই। মনোহর কাঁপতে কাঁপতে কম্পিউটার অন করলেন। সিসিটিভি ফুটেজ চলছিল। রামবাবুর মিথ্যা ধরা পড়ে গেল। স্ক্রিনে সবকিছু স্পষ্ট দেখা গেল। কিভাবে জিপ থেকে তাকে নামানো হলো, কিভাবে তাকে রেকর্ড রুমে বন্ধ করা হলো, কিভাবে রামবাবু আর দীপক ভেতরে এলো, কিভাবে তারা অশ্লীল ইঙ্গিত করল, কিভাবে তারা টাকা চাইল, কিভাবে রামবাবু হাত বাড়ানোর চেষ্টা করল, সবকিছু অডিও সহ রেকর্ড হচ্ছিল। মনোহর যেই ফুটেজ দেখলেন, তিনি ধপাস করে নিজের চেয়ারে পড়ে গেলেন। ম্যাডাম, আমি বরবাদ হয়ে গেলাম। কিরণ ফুটেজটি সেভ করলেন এবং পেনড্রাইভে কপি করলেন। কিরণ ঠান্ডা কণ্ঠে বললেন, ইন্সপেক্টর মনোহর, তুমি সাসপেন্ড, এখনই। না ম্যাডাম, প্লিজ ম্যাডাম। আমি বলেছি তুমি সাসপেন্ড, আর এবার আমার ফোন দাও। মনোহর কাঁপতে কাঁপতে মোবাইল ফোনটা কিরণের দিকে বাড়ালেন। কিরণ প্রথম নম্বর ডায়াল করলেন। ডিএসপি সাহেব, আমি এএসপি কিরণ সিং বলছি। হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি এখনই আপনার টিম সহ থানা সদর বাজারে পৌঁছন, ইমিডিয়েটলি। দ্বিতীয় ফোন মহিলা কমিশনের চেয়ারপারসনকে। তৃতীয় ফোন সব নিউজ চ্যানেলের হেডকে। ফোন রেখে কিরণ মনোহরের দিকে তাকালেন। তারা 3 জন কোথায়? পরের 15 মিনিটের মধ্যে থানা সদর বাজার একটা সামরিক ঘাঁটিতে পরিণত হল। লালবাতি লাগানো গাড়ি, ডিএসপি সাহেব, সিটি ম্যাজিস্ট্রেট সবাই ছুটে আসছিলেন। তাদের পিছু পিছু মিডিয়ার ভ্যানের ভিড়, ক্যামেরা, মাইক, ফ্ল্যাশলাইট, পুরো থানা ভরে গেল। আর থানার মাঝখানে দাঁড়িয়েছিলেন এএসপি কিরণ সিং। সেই একই লাল সালোয়ার কামিজ, কিন্তু চোখে ছিল এক ইস্পাত কঠিন চকমক। রামবাবু, দীপক এবং সুরেশ 3 জনকেই হাতকড়ি পরিয়ে মেঝেতে বসানো হয়েছে। ডিএসপি সাহেব যেই কিরণকে সেই অবস্থায় দেখলেন, তিনি স্তব্ধ হয়ে গেলেন। ম্যাডাম, এটা কি? আপনি ঠিক তো আছেন? কিরণ তার দিকে তাকালেন। আমি ঠিক আছে ডিএসপি সাহেব, কিন্তু এই জেলার আইন ঠিক নেই। তিনি পেন ড্রাইভটা ডিএসপিকে দিলেন। এইটা প্রমাণ যে কিভাবে আপনার নাকের নিচে রাজধানীর এক থানায় পুলিশেরা সকাল সকাল একা মহিলাকে দুধের বদলে ইনসাফ চাইতে বাধ্য করে। সিসিটিভি ফুটেজ সবার সামনে বড় মনিটরে চালানো হলো। মিডিয়ার ক্যামেরা সেটা সব রেকর্ড করছিল। যেমন যেমন ফুটেজ এগোতে লাগলো, সেখানে উপস্থিত প্রত্যেক অফিসারের মাথা লজ্জায় নত হয়ে গেল। দীপকের অশ্লীল রসিকতা, রামবাবুর হুমকি, সব কিছু পরিষ্কার। ফুটেজ শেষ হতেই রামবাবু এবং দীপক দুজনেই কিরণের পায়ে লুটিয়ে পড়ল। ম্যাডাম, ভুল হয়ে গেছে। রামবাবু হাউমাউ করে কাঁদছিল। মাফ করে দিন, আমার বাচ্চা আছে, স্ত্রী আছে, আমরা নেশায় ছিলাম, ম্যাডাম, চিনতে পারিনি। দীপক, যার সব অহংকার বেরিয়ে গিয়েছিল, শুধু মাটিতে মাথা ঠুকছিল। ম্যাডাম, আমার কেরিয়ার শুরু হওয়ার আগেই শেষ হয়ে যাবে, আমাকে মাফ করে দিন, আর কখনো চুইংগামও খাবো না। সুরেশ, তৃতীয় কনস্টেবল, শুধু চুপচাপ কাঁদছিল। সেখানে উপস্থিত সবাই কিরণের দিকে দেখছিল। এবার সিদ্ধান্ত তার হাতে। কিরণ সিং মাইক হাতে নিলেন। তিনি কাঁদতে থাকা পুলিশদের দিকে তাকালেন না, তিনি মিডিয়ার ক্যামেরার দিকে তাকালেন। তিনি বলা শুরু করলেন, আজ আমি দুধ নিতে বেরিয়েছিলাম, একজন সাধারণ নাগরিক হয়ে, এটা দেখতে যে আমি যে শহরের এসপি, সেই শহরের নারীরা কি সকাল 6টায় সুরক্ষিত, আর আমি আমার জবাব পেয়ে গেছি। তিনি এই 3 জনের দিকে ইশারা করলেন। এই 3 জন, এরা শুধু পুলিশ নয়, এরা হলো সেই উইপোকা যারা এই উর্দিকে ভেতর থেকে ফাঁপা করে দিচ্ছে। তিনি রামবাবুর সামনে এসে দাঁড়ালেন। তুমি আমাকে চিনতে পারোনি রামবাবু? যদি চিনতে পারতে, তাহলে কি করতে? স্যালিউট মারতে? আমার পায়ে হাত দিতে?
আর যদি আমি সত্যিই কোনো সাধারণ নারী হতাম, কোনো শ্রমিকের স্ত্রী, কোনো ছাত্রী যে দুধ নিতে যাচ্ছিল, তাহলে কি করতে? রামবাবুর কাছে কোনো জবাব ছিল না। তাহলে তুমি তার সঙ্গে সেটাই করতে যা তোমরা আমার সঙ্গে করার চেষ্টা করেছ। তোমরা তার ইজ্জতের সওদা করতে, তোমরা তাকে হুমকি দিতে, তোমরা তাকে সেই রেকর্ড রুমে বন্ধ করে দিতে। কিরণের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হচ্ছিল। তিনি পাশে দাঁড়ানো অন্য এক ইন্সপেক্টরকে হুকুম দিলেন, এই ৩ জনের বিরুদ্ধে এফআইআর দায়ের করো এবং ইন্সপেক্টর মনোহরের বিরুদ্ধেও। ধারা ৩৫৪ মহিলার মর্যাদার অবমাননা, ৩৪১ ভুলভাবে আটকে রাখা, ৩৪২ ভুলভাবে কয়েদ করা, ৫০৬ প্রাণনাশের হুমকি এবং ধারা ৩৭৬/৫১১ ধর্ষণের চেষ্টা। এটা শুনেই ৩ জনের চিৎকার বেরিয়ে গেল। রেপ অ্যাটেম্পটের চার্জ। তাদের জীবন বরবাদ করে দিত এই অভিযোগ। না ম্যাডাম, না। কিরণ তাদের দিকে তাকালেন। তোমাদের মতো লোকেরা এই উর্দির অপর কলঙ্ক। আজ যদি আমি এসপি না হতাম, যদি আমার কাছে এই ক্ষমতা না থাকত, তাহলে হয়তো তোমাদের এই পশুত্ব অন্য কোনো মহিলার সঙ্গে ঘটত, আর সেই বেচারি হয়তো কখনো অভিযোগও করতে পারত না, অথবা অভিযোগ করলেও তোমরা তাকেই চালু মহিলা বলে তাড়িয়ে দিতে। এই শিক্ষা শুধু তোমাদের জন্য নয়। কিরণ সেখানে উপস্থিত প্রতিটি পুলিশের দিকে তাকালেন। এই শিক্ষা সেই প্রতিটি উর্দিধারীর জন্য, যে ভাবে যে এই উর্দি তাকে মহিলাকে টিজ করার, গরিবকে ধমকানোর বা নেশায় ডিউটি করার লাইসেন্স দেয়। ৩ জনকে তৎক্ষণাৎ সাসপেন্ড করা হচ্ছে এবং আমি নিজে এই কেস লড়ব যে এদের চাকরি থেকে বরখাস্ত করা হোক। ডিএসপি সাহেব হাততালি দিলেন। মিডিয়া এই বক্তব্যকে ব্রেকিং নিউজ বানাল। কনস্টেবল সুরেশ, যে এতক্ষণ চুপ ছিল, কাঁদতে কাঁদতে বলল, ম্যাডাম, আমি তো ওস্তাদকে আটকানোর চেষ্টা করেছিলাম। কিরণ এক মুহূর্ত তাকে দেখলেন। যখন খারাপ কাজ হয় তখন তাকে না আটকানো ততটাই বড় অপরাধ। সুরেশ, তুমিও ততটাই দায়ী। তিনি থানা থেকে বাইরে বেরিয়ে এলেন। সকাল 10:30। সূর্য এখন আকাশে জ্বলছিল। তিনি নিজের সরকারি জিপে উঠলেন না। তিনি সেই ভিড়, সেই গোলমাল থেকে দূরে হেঁটে নিজের বাংলোর দিকে এগিয়ে গেলেন। আজ তিনি চা পান করেননি, কিন্তু পুরো সিস্টেমকে এমন একটা কড়া চা খাইয়ে দিলেন যার প্রয়োজন বহু বছর ধরে ছিল।